আমি যতটা দেখেছি সংখ্যালঘুদের ভালোবাসা মানে ওটা ওই ভোট বাক্সের জন্য ভালোবাসা। আমি একজন সংখ্যালঘু, একমাত্র সংখ্যালঘু স্পোক্স পার্সন হিসাবে অনেক কিছু করতে পারতাম, সাহায্য করতে পারতাম এই সরকারকে, কিন্তু না, আমাকে কোন রকমের সুযোগ দিলই না যে মাদ্রাসা সঠিকভাবে আমি নিয়ে আসতাম, স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে আমি নিয়ে আসতাম। অন্ততপক্ষে সবাই জানে পশ্চিমবঙ্গে এর উপরে আমার বহু বছরের অভিজ্ঞতা। সেখানে সংখ্যালঘু ভাই বোনদের আমি বলবো যে আপনারা সজাগ হয়ে যান। আপনাদের যদি ঈমান থাকে, আপনাদের যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। ঈমানদার যদি হন তাহলে আপনাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। সুতরাং বুকের পাটা নিয়ে আপনারা মাথা উঁচু করে চলুন, কারোর কাছে মাথা নত করবেন না। ওবিসি মামলাটা হলো কার জন্য? ওবিসি মামলা তো এই সরকারের জন্য হলো ওবিসি মামলা, কিন্তু তিনি নিজে চিঠি দিলেন অ্যাডভোকেটের মাধ্যমে। কেন? তার মানে তিনি জানিয়ে দিলেন ঠাকুর ঘরে কেড়ে। উত্তরটা কি? আমি তো বলা খাইনি, ব্যাস হয়ে গেল। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে মেধা আর পরিশ্রম আজকের হেরে গেল দুর্নীতি আর টাকার কাছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আপনি টিএমসির সংখ্যালঘু যে সেল তার মুখ, একেবারে মুখ এবং মুখপাত্র, মানে একমাত্র মুখপাত্র সংখ্যালঘুদের টিএমসি কে। সেখান থেকে হঠাৎ করে আপনি টিএমসি বিরোধী হয়ে উঠলেন, এই পরিবর্তনটা কেন হলো? প্রথম কথা, টিএমসিটা আমার কাছে অতীত। হ্যাঁ, এই ব্যাপারে না কথা বলাই ভালো। এবং একটা কথা, যে তারা সবাই ভালো, আমি খারাপ। তো খারাপ কোনোদিন ভালোর কাছে থাকতে পারে না, তাই আমি চলে আসলাম। এবং তার প্রধান কারণ একটাই, যে পশ্চিমবঙ্গের কোটি কোটি ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষার্থী, তাদের জন্য আমি বহুবার বলেছি, চিঠি দিয়েছি, সর্বোচ্চ স্তরে চিঠি দিয়েছি, তবুও সেই নিয়ে কোনো রকমের হেলদোল কোনো ছিল না। তার ফলে আমি তাদেরকে সবাইকে সম্মান জানিয়ে, নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম। সেদিন ছিলেন আপনি নিশ্চয়। সাংবাদিক সম্মেলন করেই আমি সেখান থেকে চলে এসেছি সমমহিমা থাকতে। কারণ আমি রাজনীতি করে খাই না। আমি পেশায় শিক্ষক, লেখালেখি করি, ছাত্র পড়াই, কম্পিটিটিভ এক্সামের ছাত্র পড়াই, এই করে আমি খাই। সেই জন্যই আমি চলে এসেছি। এবং ওই একটা কথা বললাম, তৃণমূলের সবাই ভালো, আমি খারাপ, তাই আমি থাকতে পারলাম না, চলে আসলাম। যদি এই এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্যার সমাধানটা করে দিত, এবং সেটা আমি করে দিতে পারতাম, 100% নিশ্চিত ছিলাম, কিন্তু আমাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। না, কিন্তু এবারে যে বাজেট হলো, সেই বাজেটে মাদ্রাসার জন্য কিন্তু অনেকটা টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং এতটাই বেশি বরাদ্দ করা হয়েছে যে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এবারের বাজেট হচ্ছে মাদ্রাসা বাজেট। তাহলে কি করে বলছেন যে মাদ্রাসা সমাধান? দেখুন, শুভেন্দু বাবুকে সম্মান রেখে বলছি, এদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান রেখেই বলছি। বামফ্রন্টের আমলে সেই 614টা মাদ্রাসা, 15 বছর মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, 15 বছরে 614 থেকে 615টা মাদ্রাসা হলো না, একটা মাদ্রাসা হলো না। আর আরো বলছেন 600টা মাদ্রাসা করব, সেখানে আমি আরো বেশি বাজেটে টাকা দিলাম। সেটা টাইম উইল প্রুভ দিস, সময় বলে দেবে যে এটা ভোটমুখী একটা বাজেট। কারণ 33% সংখ্যালঘু ভোট আমার ভীষণ দরকার জনতার উপকারে, তাই এটাই করেছি। আপনি বলুন তো, বামফ্রন্টের সময় 614টা মাদ্রাসা, 15 বছরই নিয়ে এসছেন, তো 15 বছর তাহলে 615টা হলো না, একটা মাদ্রাসা পারলো না, তাহলে আবার 600টা মাদ্রাসা হবে? এটা বিশ্বাস করা যায়? কিন্তু হলে তো ভালো, কিন্তু মাদ্রাসা হলে মাদ্রাসা আধুনিক শিক্ষা দিতে হবে, হাতের কাজ, দর্জির কাজ, সেলাইয়ের কাজ, এইসব কাজ মাদ্রাসাতে দিলে মাদ্রাসা কিন্তু আরো উন্নয়নের পথে চলবে। না, কিন্তু বিষয়টা হচ্ছে যে মাদ্রাসা নিয়ে বারবার যে প্রশ্নগুলো উঠছে, এবং তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা। আচ্ছা,
খারিজি মাদ্রাসা একটা খুব বড় প্রশ্ন, যে এই মাদ্রাসাগুলোর প্রতি সরকারের কোনো নজর নেই এবং সেই সরকারের গাফিলতির আড়ালে বসে থেকে এখানে নাকি জঙ্গি তৈরি করা হচ্ছে, জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটছে, এরকম সব কথা বলা হচ্ছে। এবং তাতে যেটা আলটিমেটলি হচ্ছে যে বাংলাতে হিন্দু মুসলমান চিরকাল হাত ধরাধরি করে চলেছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে যখন একটা অংশের সংখ্যালঘু মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা অপরাধী বলে, অন্যরা ভয় পাচ্ছেন তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, তাদেরকে বাড়িতে ভাড়া দিতে, তাদের সঙ্গে কথা বলতে, সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা খারিজি মাদ্রাসার প্রসঙ্গটা ভয়াবহ হয়ে উঠছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, খারিজি মাদ্রাসা যে জঙ্গি তৈরি হয় কথাটা আমি বিশ্বাস করি না। অন্তত পক্ষে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, সুতরাং খারিজি মাদ্রাসাতে যে জঙ্গি তৈরি হয় এটা একেবারে ঠিক না। কোথাও কোনো একটা জায়গায়, সেটা এমনি স্কুলে হয়, সাধারণ শিক্ষা সব জায়গা হয়, জঙ্গি বা উগ্রপন্থী সমস্ত জায়গা হতে পারে। কিন্তু আমার একটি কথা, খারিজি মাদ্রাসাগুলোতে যে যদি একটু হাতের কাজগুলো দেয়া যায়, অর্থাৎ তারা পরে করে খাবে কি, টেলারিং শিখুক, তারা কাটিং মাস্টার হোক, তারা মোবাইল সারানো শিখুক, টিভি সারানো শিখুক, ইত্যাদি নানা রকম, সেখানে অ্যাঙ্করিং শেখানো হোক, সেই সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা যেমন হচ্ছে এবং কোরআন শিক্ষা হচ্ছে, হাদিস হচ্ছে, থিওলজি হচ্ছে, সেটাও হোক। কিন্তু আমার অবজেকশন হচ্ছে কি এটাই, এখানে এই হাতের কাজগুলো কেন শেখানো হচ্ছে না? কিন্তু বিজ্ঞান কেন শেখানো হচ্ছে না, অঙ্ক কেন শেখানো হচ্ছে না, যেগুলো দিয়ে পরবর্তীকালে মাদ্রাসায় যারা ছাত্ররা রয়েছে তারা পরবর্তীকালে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং হতে মানে পড়তে পারেন, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে পারেন, পাইলট হতে পারেন, এটা কেন হচ্ছে না? খুব সুন্দর। এই ব্যাপারে একটি কথা আমি বলছি, যেটা সরকারি মাদ্রাসা মানে গভর্নমেন্ট এডেড যে 614টা মাদ্রাসা পশ্চিমবঙ্গে, এটা সুন্দর প্রশ্ন করেছেন, সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে আছে, তারা সেখানে পরিষ্কার বলে দিয়েছে 150 নম্বরের টেট হবে, সেই টেটে এনসিটি নিয়ম তারা বলে দিয়েছে, এবং সেখানে সব আইএস বসে আছেন, মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানে পরিষ্কার করে আছে 30 নম্বরের অঙ্ক থাকবে। এই মাদ্রাসা সার্ভিস কমিশন সেই অঙ্ক তুলে দিয়ে আরবি দিয়েছে, তারা আইএস অফিসার। আপনি ভাবুন, তার মানে এই বিষয়টাও গভর্নমেন্টের নজরদারির আন্ডারেই চলছে। এই ব্যাপারটা আমি বহুবার নজরে তুলেছি, বহুবার, যে এনসিটি নিয়ম সারা ভারতবর্ষের সর্বত্র এনসিটি নিয়মের 5টা সাবজেক্ট, সেখানে অঙ্ক 30 নম্বর মাস্ট। তাহলে সেই অঙ্ক 30 তুলে দিয়ে কেন আরবি ঢোকালেন 30 নম্বরের? তাহলে যারা শিক্ষিত আইএস বসে আছেন তারা কার নির্দেশে জব করছেন, নাকি তারা আদৌ কিছু জানেন না? আমার প্রশ্ন এটাই। তাহলে আপনি খারিজি মাদ্রাসার কথা ছেড়েই দিন, যে গভর্নমেন্ট এডেড মাদ্রাসা, যারা সরকার পয়সা দেয়, মাইনে পয়সা সেখানে, সেখান থেকে আমি নিজেই যেমন উচ্চ মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক, যে সুতরাং সরকার মাইনে দেয়, সবকিছু করে, সেখানে আধুনিক শিক্ষা হয়, সব আধুনিক শিক্ষা। কিন্তু খারিজি মাদ্রাসার ক্ষেত্রে আধুনিক শিক্ষা হয়, আমি তো বলছি আধুনিক অঙ্ক ইংরেজি পড়ানো হয়, কম সংখ্যক পড়ানো হয় না। আমি বলছি হাতের কাজটা ভালো করে করুক, কিন্তু যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা ধর্তাকর্তা তারা অঙ্কটা তুলে দিল, দিয়ে আরবি দিয়ে দিল, ভাবা যায় কোনোদিনই? আমি বহু প্রতিবাদ করেছি, শুনলো না, সেখানে আমি আর কি বলবো বলুন। আর আরেকটা বিষয় যেটা মাদ্রাসা স্ক্যাম, এই বিষয়টাও কিন্তু ছড়াচ্ছে, বা বিজেপির অন্তর থেকেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে মাদ্রাসা স্ক্যামের একটা ব্যাপার রয়েছে, এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। দেখুন, এটা বিজেপি কি বলবে, এটা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে যারা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছে তারা বলবে। আপনি শুনেছেন ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে দুবার ভেরিফিকেশন হচ্ছে, একবার ইন্টারভিউ দিতে গেলেও সেই সময় মাদ্রাসা সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম একাদশ যারা শিক্ষক শিক্ষিকা হবেন, এখানে কিন্তু আপনার 80% কিন্তু হিন্দু ভাই বোন আছে, অনেক হয়তো জানেন না, হিন্দু ভাই বোন আছে। সেখানে একবার ইন্টারভিউ এর দিন ভেরিফিকেশন হলো, রেজাল্ট বার করতে পারছে না, কারণ কেস হয়ে রয়েছে। আবার হঠাৎ বিজ্ঞাপন দিয়েছে রিভেরিফিকেশন। মুসলিমরা যখন দেখতে পাচ্ছেন তারা এত জায়গায় বঞ্চিত, তাদেরকে বোকা বানানো হচ্ছে, তারপরেও তারা ভোট দিয়ে যাচ্ছেন এই তৃণমূলকে অন্ধের মতো, এটা কেন? এর একটাই কারণ, যেটা আমি শিক্ষক হিসাবে সারা পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট আমার কাছে আসে বা মানুষ যারা, সেখান থেকে দেখেছি, বিজেপি জুজু। বিজেপি আসলে তোমাদের কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে, বিজেপি আসলে কিন্তু তোমরা ঝামেলায় পড়ে যাবে, মানে এনআরসির ভয়। হ্যাঁ, এনআরসির ভয়, আরো ঝামেলা হয়ে যাবে, খুব ঝামেলায় পড়ে যাবে সবাই। কিন্তু এই তোমরা দেখো, এবারে ভালো করে চিন্তা করে দেখো, প্র্যাকটিক্যালি
আমি যতটা দেখেছি সংখ্যালঘুদের ভালোবাসা মানে ওটা ওই ভোট বাক্সের জন্য ভালোবাসা, ভালোবাসার জন্য ভালোবাসা নয়, উন্নতির জন্য ভালোবাসা নয়। সংখ্যালঘুদের একটা দারুণ জায়গায় উঠবো তাহলে ভালোবাসা নয়, সেটা ভালোবাসা না। তাহলে না আমি একজন সংখ্যালঘু, একমাত্র সংখ্যালঘু স্পোক্স পার্সন হিসাবে অনেক কিছু করতে পারতাম, সাহায্য করতে পারতাম এই সরকারকে, কিন্তু না, আমাকে কোন রকমের সুযোগ দিলই না যে মাদ্রাসা সঠিকভাবে আমি নিয়ে আসতাম, স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে আমি নিয়ে আসতাম। অন্তত পক্ষে সবাই জানে পশ্চিমবঙ্গে এর উপরে আমার বহু বছরের অভিজ্ঞতা। সুতরাং সংখ্যালঘুদের আজকে দেখুন ভোটের সময় এই যে কিছুদিন আগে বললেন যদি সংখ্যালঘুরা পথে নামে, কেন সংখ্যাগুরুরা পথে নামবে না? কেন? তারাও তো ভোট দেয়, কেন পথে নামবে না? অর্থাৎ সংখ্যালঘুরা পথে নামলো, মারপিট হলো, ভোটের সময় যেটা হয় সংখ্যালঘু যারা যেখানে থাকে সেখানে শুধু সংখ্যালঘু সম্প্রদায়, তারা ভাইয়ে ভাইয়ে, কাকা কাকি, চাচা চাচিতে সবাই মারপিট করলো, কিছুজন প্রাণহানি হলো, কিছুজন আহত হলো, কারো দোকান পুড়িয়ে দিল, কেউ ঘরছাড়া হয়ে গেল। তাহলে ক্ষতিটা হচ্ছে তো সংখ্যালঘুদের, মরছে এবং মারছে সংখ্যালঘুরাই। সেখানে সংখ্যালঘু ভাই বোনদের আমি বলবো যে আপনারা সজাগ হয়ে যান। আপনাদের যদি ঈমান থাকে, আপনাদের যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। ঈমানদার যদি হন তাহলে আপনাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। সুতরাং বুকের পাটা নিয়ে আপনারা মাথা উঁচু করে চলুন, কারোর কাছে মাথা নত করবেন না। নিজে খাচ্ছেন, কেউ আপনাদের খাওয়াচ্ছে না। ওই ধানে 500-1000 টাকায় কয়েকজনের চলছে, তাতে সংসার চলতে পারে না। কিন্তু একটা বংশে যদি, একটা পাড়ায় যদি 5টা ছেলে মেয়ে চাকরি পায়, সে অন্তত 10টা বাড়িকে খাওয়াবে, উপকার করবে। তার দেখে দেখে আরো ছেলে মেয়েরা তারা আরো ইন্সপায়ার হবে যে যাক চাকরির পরীক্ষা হচ্ছে। কিন্তু কি ওবিসি করে সেটাকে শুধু পিছিয়ে দিচ্ছে, যে ওবিসি মামলা পিছিয়ে। ওবিসি মামলাটা হলো কার জন্য? ওবিসি মামলা তো এই সরকারের জন্য হলো। ওবিসি মামলা কোন নিয়ম মানেনি, কিছু মানেনি, ধর্মের ভিত্তিতে হয়েছে, এটা আমার কথা নয়। ধর্মের ভিত্তিতে হয়েছে এটা বিচারপতি বলেছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন আমি মেনে নেব না, এটা আমার কথা না। সংখ্যালঘু ভাই বোন হয়তো ভাববে আমি বলছি, এটা মাননীয় বিচারপতি বলেছেন যে আমি ধর্মের ভিত্তিতে করতে দেব না রিজার্ভেশন। তো আগে তো সংখ্যালঘুরা তো অনেকেই, অধিকাংশই তারা তো জেনারেল ছিল, তারাও তো জেনারেল থেকে চাকরি পেয়েছে। তাহলে তারা ওবিসি আর ওবিসি বি করে কি হলো? তাদেরকে ভালো করতে গিয়ে তাদের আরো ক্ষতি করে দিলেন। তারা কোন রকমের সুযোগ সুবিধার পাচ্ছে না, আর তারা সব দিক থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, কারণ কোর্টের অর্ডার বাতিল হয়ে গেছে পুরো 12 লক্ষ। 2010-এর পরে যারা করেছে পুরো বাতিল। তাহলে তারা সুযোগ সুবিধাকে বঞ্চিত হচ্ছে। তার থেকে তারা জেনারেল ছিল, ঠিক আছে, ঈমান যদি থাকে, ক্ষমতা যদি থাকে, পরিশ্রম যদি থাকে, কেন চাকরি পাবে না? জেনারেল হলেও চাকরি পাবে সমস্ত সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ভাই বোন। কারণ আমি শিক্ষক, সবার আগে বলছি, আমি সবার আগে একজন ভারতবাসী, গর্বিত ভারতবাসী। দ্বিতীয় আমি একজন গর্বিত বাঙালি, তারপরে আমি একজন মুসলমান। আমি এই যে আপনি বললেন যে তৃতীয়তে আসছে আপনি একজন গর্বিত মুসলমান, তার আগে আপনি একজন ভারতবাসী, তার আগে একজন বাঙালি। সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা মানে উক্তি শুধু বলছি। একজন হচ্ছেন তিনি বলেছেন যে হিন্দুদেরকে এখানে 70% আমরা রয়েছি, হিন্দুরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। বক্তা হুমায়ুন কবির, 1 নম্বর। 2 নম্বর আমাদের শহরের যিনি প্রধান, তিনি মেয়র, তিনি একদিনকে বলেছেন ওই একটা অংশ দেখিয়ে, সংখ্যালঘু প্রধান অংশ দেখিয়ে, সেখানে দেখিয়ে বলছেন এখানে ইধার মিনি পাকিস্তান হ্যাঁ ইনশাআল্লাহ বললেন। আবার আরেকদিনকে দাঁড়িয়ে তিনি একটি সভাতে দাঁড়িয়ে বললেন যে আমরা সংখ্যাগুরুর চেয়ে সংখ্যাগুরু হব, এবং দাওয়াতে ইসলামের কথাও তিনি বললেন, যারা নাকি ইসলাম ধর্মে জন্মাননি তারা নাকি খুব দুর্ভাগা, এমনটাও তিনি বললেন। এবং আরো একজন
তিনিও বললেন যে হাম দো হামারে দো নয়, হাম দো হামারা চার মানে হতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এইভাবে যে উস্কানিমূলক কথাবার্তা বলে সংখ্যালঘু ভাই বোন যারা আছেন তাদেরকে আরো বেশি উত্তক্ত করে দেওয়া, তাদেরকে মানে শত্রু ভাবাপন্ন করে তোলা যারা সংখ্যাগুরু হিন্দুরা রয়েছেন তাদের বিরুদ্ধে, এটা তো মানে খুব একটা কাম্য ছিল না, কিন্তু এই জিনিসগুলো তো হচ্ছে। দেখুন হচ্ছে, কারণ শিক্ষক মশাই হলে না এটা বলতেন না। শ্রেণীকক্ষে আব্দুল বসে আছে, তার পাশে রাম বসে আছে, তার পাশে আজমিরা বসে আছে, তার পাশে রিনা বসে আছে। এইটাই হচ্ছে ভারতবর্ষের তথা বাংলার কালচার, সংস্কৃতি। যেখানে মন্দির তার পাশে মসজিদ আছে, এটাই ভারতবর্ষ তথা বাঙালির সংস্কৃতি। এবং ওটা ওনাদের ইনস্টিং, যে যার ভাবনা নিয়ে কথা বলছেন, ওনাদের ভাবনা ওটাই, ওনারা ওটাই বলছেন। আমার ভাবনা তো ওটা নয়। আমার ভাবনা হচ্ছে কি আমরা পাশাপাশি থাকি। দুর্গাপুজোতে আমি আমার মতো বহু মুসলিম ছেলে মেয়ে তারা দুর্গাপুজোতে আনন্দ উপভোগ করে, সেটা দেখেছেন। ঈদের সময় আপনি আসেন, আরো আসেন, সবাই আসেন। এই সংস্কৃতিটা ভেদাভেদ করব কেন? আমরা যেভাবে চলছে ভালোই আছি তো, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি তো আমরা, আমাদের মধ্যে তো কোনো কিছু নেই। মোহাম্মদ শামি বল করছে, ক্যাচ ধরছে, আমাদের ক্যাচ ধরছে বিরাট কোহলি, আউট হয়ে গেল, পাকিস্তান আউট হয়ে গেল, পাকিস্তানের ব্যাটসম্যান অন্য ইংল্যান্ডের ব্যাটসম্যান আউট হয়ে গেল। দিস ইজ আওয়ার কালচার, এটাই আমাদের সংস্কৃতি। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, আমরা আমাদের রাজ্যটাকে উন্নতি করব, এটাই তো সংস্কৃতি হওয়া উচিত। কিন্তু সেই সংস্কৃতি যদি ওনারা মন্ত্রী বা ওরা বলেছেন, বললাম ওটা ওনাদের ভাবনা, ওনাদের যে যার ভাবনা আলাদা হয়, যে যার মনের ইনস্টিংক্ট আলাদা হয়, ওনাদের মনের ইনস্টিংক্ট ওটা। কিন্তু আমার কাছে এটা হচ্ছে কি শোভনীয় নয়। যেহেতু আপনি একজন মাস্টারমশাই, আপনি ক্লাসরুম কালচারটা ভালো বোঝেন বলে আপনি ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলেন। এবং আমরাও যেটা এতকাল দেখে এসেছি যে দুর্গাপুজোর বিসর্জন এবং তার সঙ্গে হচ্ছে যে মহরমের শোভাযাত্রা একই সঙ্গে চলতো, তার জন্য কখনো টাইম ফ্রেম আলাদা করতে হবে এমন চিন্তা ভাবনা কখনো আসেনি, যেটা এই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই সরকার যদিও খুব বড় মনোভাবের পরিচয় দিয়ে তারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু সেই ধর্ম যার যার উৎসব সবার স্লোগানের পেছনে যখন আমরা জানতে পারি যে যেহেতু আপনি সংখ্যালঘু বলে আপনাকে দুর্গাপুজোতে আপনাকে কাপড় চোপড় দেওয়া হলো না, বাকি সকলকে কাপড় চোপড় দেওয়া হলো, এটা কি ধর্ম যার যার উৎসব সবার লক্ষণ বলে মনে হয়? দেখুন, এটা আপনার মতো অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছেন যে ঈদের সময় আমার রোজার পুজোর সময় আপনি জামা কাপড় পেয়েছিলেন, আপনি তো স্পোক্স পারসন ছিলেন, জামা কাপড় পেয়েছিলেন? আমি বললাম কই না তো, আমি জামা কাপড় পাইনি তো। আমাকে অ্যাড্রেস নিয়েছিল দুবার, ঠিক পুজোর আগে, তো আমি তো পাইনি, তাই জন্য জিজ্ঞেস করেছে। এখন তারা পেয়েছি কি পাইনি আমি জানি না, কিন্তু আমাকে দেয়নি। হয়তো আমি খারাপ, তারা ভালো, যারা ভালো তারা পেয়েছে, তো আমি খারাপ না। এই ভালো এবং খারাপের মূল্যায়নটা কি দিয়ে হয়? মানে যারা জি হুজুর বলে মাথা নাড়াবেন তারাই ভালো, এবং যারাই রাষ্ট্র বা সমাজের উন্নতি কল্পে কিছু একটা বিরোধিতা করবেন তারাই খারাপ। সেটা হতে পারে যে, কিন্তু আমি বললাম আমি আমার ইসলামিক কালচার আমার অন্তরে আছে সব সময়ের জন্য। ইসলামিক কালচার, আমিও সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের বলবো অন্তরে ইসলামিক কালচার রাখুন, সংস্কৃতি রাখুন, বাইরে আধুনিক এবং উগ্র আধুনিকতা নয়। তাহলে ইমান ঠিক থাকলে আমাকে কেউ টলাতে পারবে না, কোনো সংখ্যালঘুকে কেউ টলাতে পারবে না। এখন ইমান থেকে যদি বিচ্যুত হয়ে যায়, যদি কারের কাছে মাথা নত করে দেয়, তাহলে তো তাদেরকে বেশি করে বলবে, বলাটা স্বাভাবিক। কিন্তু এটা আমি অবাক হচ্ছি যে আপনাদের মুখে শুনছি যে এটা আমার কাছে কিন্তু খুব কষ্টের শুনে, যে আমাকে দেয়া হলো না। জানি না সবাইকে দিয়েছে, আমি বলতে পারবো না, সবাই বলছে সবাইকে দিয়েছে অনেকে, কিন্তু আমাকে দেয়নি। এটা কিন্তু আমার কাছে খুব কষ্টের, যে কেন আমাকে দিল না, বঞ্চিত করা হলো। আমি জানি না সবাই পেয়েছে কি তাও আমি বলতে পারবো, কিন্তু আমি পাইনি এটাকে। তাই বলে এই নয় যে কেউ শুনে বলতে পারে যে তাহলে একটা পাঞ্জাবির লোক এত, এইরকম পাঞ্জাবি আমার 200 খানা আছে, লোভ নেই, কিন্তু একটা তো পাওয়ার আনন্দ তো থাকেই, পাওয়ার অবশ্যই আনন্দ থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বাঙালি হিসেবে দুর্গাপুজোটা হচ্ছে বাংলার একটা সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড়, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুজোর সময় একটা নতুন জামা পাওয়ার আনন্দই আলাদা। অবশ্যই
সেটা মুসলিম হোক বা হিন্দু হোক, সেই অপ্রাপ্তির দুঃখটা রয়ে গেছে। অপ্রাপ্তির দুঃখটা প্রচন্ড ভাবে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে যখন আমি জানলাম এই সপ্তাহ 2-3 আগে সবাই আপনাদের সাংবাদিক বলছেন এবছর আপনাকে দেবে, তো ঈদে দেবে, এতে দেবে, আমি বললাম আমাকে তো কোনোদিন দেয়নি, আমি কি করে বলবো। একটু নিয়োগ দুর্নীতি মামলার দিকে আসি, যে নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তারা হচ্ছে যে মানে নেক্সট চার্জশিট যেটা দিয়েছে, সেখানে কাকুর একের পর এক কীর্তি, কাকু সমস্ত বেরিয়ে আসছে। অভিষেকের নাম দুবার, সেখানে জনৈক, সে অভিষেক বলতে সে না, তিনি বন্দ্যোপাধ্যায় না তিনি নিজেই তো, তখন তো সবার মধ্যে ছিল জনৈক অভিষেককে, দেয়ার আর সো মেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি নিজে চিঠি দিলেন অ্যাডভোকেটের মাধ্যমে। কেন? তার মানে তিনি জানিয়ে দিলেন ঠাকুর ঘরে কেড়ে। উত্তরটা কি? আমি তো গলা খাইনি, ব্যাস হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্রায় 1 ঘন্টার একটা অডিও ক্লিপ, যেখানে প্রায় 70 বারের কাছে এই অভিষেকের নাম এসেছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, সেটা কোথাও লিপস এন্ড বাউন্সের 70 মিনিটের ভিডিও, 70 বার অভিষেকের নাম। সেখানে কোথাও লিপস এন্ড বাউন্সের অফিসে গিয়ে টাকা লেনদেন হয়েছে, কখনো কোনো একটা সংহতি ক্লাবে বসে হয়েছে লেনদেন, কখনো কালীঘাটে কাকুর বাড়িতে বসে টাকার লেনদেন হয়েছে, এবং সব থেকে বড় কথা যে এই যে লেনদেনটা হয়েছে সেখানেও ভেতরে ভেতরে মানুষের কতটা মানে নিজেদের মধ্যে বিশ্বাসের অভাব, যে তারা লুকিয়ে সে কথাবার্তার রেকর্ড করেছে। সেই রেকর্ড যখন এসছে সিবিআই এর হাতে, তার থেকে এত বড় খুলাসা হয়েছে। কি বলবেন? 23 পাতার পিডিএফ আকারে বার হয়েছে, সেটা কথোপকথন তাদের 23 পাতার পিডিএফ আকারে। সেখানে পরিষ্কার করে কাকু বলে দিচ্ছে 1984 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন। 1994 সাল থেকে সম্পর্ক। আমার একজনকে মারা গেছিল, তারপরে তার সেখানে ডায়মন্ড হারবারে কোন স্কুলে না কোথায় চাকরি করে দিয়েছে, এটা আমার কথা নয়, ওর ভিতরেই লেখা আছে। এবং তারা বলেছে পার্থদা লোভী লোক। আমি বলছি না পার্থদা লোভী লোক, কোনো মানুষকে ছোট করা আর বদনাম দেওয়া একজন শিক্ষকের স্বভাব আর কর্তব্যের মধ্যে আমি সেরকম নয়। যে পার্থদা লোভী লোক, 15 কোটি দিলে পার্থদা চুপ হয়ে যাবে। এবারে জনৈক অভিষেক তাকে তিনি 15 কোটি নেবেন, তখনই দেখা যাচ্ছে ওখানে লেখা আছে কালীঘাটের কাকু তখনই বলছে সাকরেবদের, তোরা আরো 100-150 জনের কাছে টাকা তুলে নে না, বাস হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন এটা আপনার কাছে সাংবাদিক হিসাবে, যে যারা তখন পরীক্ষা দিয়েছিল, প্রচন্ড পরিশ্রম করেছিল, তাদের মেধাও ভালো ছিল, তারা আজ ডুগরে ডুগরে রাতের অন্ধকারে কেঁদে তাদের বালিশ ভিজে যাচ্ছে যে এই জন্যই কি আমরা চাকরিটা পেলাম না। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে মেধা আর পরিশ্রম আজকে হেরে গেল দুর্নীতি আর টাকার কাছে। সেটাই তো প্রমাণিত হলো এখানে। এবং সেখানে গ্রুপ সিডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং প্রাইমারি সবগুলোতেই পাওয়া গেছে। এবার আমার একটি প্রশ্ন, 151 জনের একটা নাম দিয়েছিল, সেই 151 জনের নামের মধ্যে 51 জনের নাম প্রাথমিক শিক্ষা পর্ষদের এখন সচিব নেই, উপসচিব বা কেউ একেবারে লিখিত ভাবে দিয়েছিল সিবিআইয়ের কাছে, এই 51 জন কিন্তু এরা 2 নম্বরই ভাবে চাকরি পেয়েছে। তাহলে শিক্ষামন্ত্রী কেন তাদেরকে এইটার পরে বার করে দিচ্ছে না? বলে দিচ্ছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের ধর্তাকর্তা যে 51 জন কিন্তু এরা দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে, তাহলে তাদেরকে সরিয়ে দিক। অন্তত যারা পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার্থী আছে তারা অন্তত শান্তি পেল, যে যা চোখের সামনে দেখতে পাচ্ছি দুর্নীতিগ্রস্ত ভাবে যারা চাকরি পেয়েছে তাদের সরিয়ে দিচ্ছে। সেটা বাদবাকি সব তো সুপ্রিম কোর্টে মামলা চলছে, এটা তো সরিয়ে দেওয়া উচিত ছিল না। চুপ কেন? চুপ, তাদের কাছে তো টাকা নেওয়া হয়েছে, তারা তো সহজে ছেড়ে দেবে না, তারা তো নামগুলো বলে দেবে সব, যে কে আমার কাছ থেকে টাকা নিয়েছে। না কিন্তু, এবং এই যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো আজকে ছেড়ে দেবে না, এবং এই ছেড়ে যেতে না দেয় সেই জন্যই তারা এসেছিল এই কাকুর কাছে। সেই কাকুকে বাধ্য হয়ে জমি বিক্রি করতে হয়েছিল, যে জমির দাম 3 কোটি, কিন্তু সেটা যখন বিক্রি করা হয়েছে সেল ডিড যেটা, সেখানে তার দাম দেওয়া হয়েছে 3,25,00,000 টাকা, সেটা চার্জশিটে উল্লেখ করা রয়েছে। মানে এমনই দুরবস্থা হয়েছিল, তাকে নিজের জমি বিক্রি করে তাদেরকে টাকা ফেরত দিতে হয়েছে। তার মানে 5 জনের একটা হয়তো পেয়েছিল যে 5 জনকে দিন, নিয়েছে 50 জনকে। মানে দালালের উপরে ভায়া দালাল, সাব দালাল, ডবল দালাল, দালাল কি বলে 2 to the power 5, এতগুলো দালালের সবাই একটা করে নিয়ে এসছে। তো তার ফলে অতজনকে নিয়েছে, মাঝে দেখা যাচ্ছে এই রে মাত্র 5টা সিট
তারপরে এরা তো লিখিত নিয়েছিল এবং ওই যে ভিডিও করেছে, অডিও ভিডিও করে ফেরত দিতে বাধ্য হয়েছে। কিন্তু যাদের চাকরি চলে যাবে, চাকরি তো চলে যাবে, সুপ্রিম কোর্টের অর্ডারে কি হয় জানি না, সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার। এসএলএসটির কথা বলি 2016, চাকরি চলে গেলে তারা কি সহজে ছেড়ে দেবে? এবং শুধু চাকরি চলে যাওয়া না, চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এতদিন ধরে যে টাকাটা ড্র করেছে স্যালারি হিসেবে, সেটাও তাদেরকে ফেরত দিতে হতে পারে। মান সম্মান তাদের চলে যাবে, তাদের যে লোন করেছে সেগুলোও চলে যাবে, সাংসারিক অশান্তি শুরু হয়ে যাবে, স্বাভাবিক। তাহলে পশ্চিমবঙ্গের জন্য এক অদ্ভুত ধরনের শোচনীয় অবস্থা সামনে আসছে। এই এসএলএসটি 2016 মামলা রিজার্ভ আছে, ওই মামলাটার রেজাল্ট বার হলে কিছু জনের তো চাকরি যাবে অন্তত পক্ষে, সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, আগে থাকতে বলার চিঠি নয়। সুতরাং পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ধরনের রাহাজানি শুরু হতে চলেছে, এটা স্বাভাবিক। টাকা আপনি দিয়েছেন আর আপনি হচ্ছে কি আপনার চাকরি চলে গেল, সব চলে গেল, আর আপনি তার ছেড়ে দেবেন? নিশ্চয়ই ছেড়ে দেবেন না। সুতরাং তখনই বার হয়ে যাবে। একটা অদ্ভুত ব্যাপার, আপনি বলুন তো, কালীঘাটের কাকু তিনি বলছেন মাননীয় অভিষেক ব্যানার্জি আমার বস, শুনেছেন? এবং মাননীয় অভিষেক ব্যানার্জি বলেছেন আমি লিপস এন্ড বাউন্ডের সঙ্গে যুক্ত, বলেছেন। এবং তিনি ধরাছোঁয়ার বাইরে বলেছে আমার ফোন আসতে পারবে, আমার সাহেবকে ছুতে পারবে না। একটা কথা, তাহলে আপনার কাছে যে টাকাগুলো গেল সেই টাকাগুলো সব কি আপনি আত্মসাৎ করেছেন? আর লিপস এন্ড বাউন্ডসের অনেকগুলো সম্পত্তি ক্রোক করলো কেন? কেন ক্রোক করলো? আপনার নাম চার্জশিটে আছে, আপনি সিবিআই কে মানহানি মামলা করুন। কিন্তু অভিষেক ব্যানার্জি তো বলছেন যে সিবিআই যেভাবে কথা বলছে সেটা ভাববাচ্চে কথা বলছে, যদি সত্যি সত্যি প্রমাণ দিতে পারে তাহলে আমি গিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পড়বো, আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করুন। দেখুন, কেউ যদি নিজে নিজে দেশের আইনটাকে নিয়ে নেয় না, যে আমি গলায় দড়ি দেবো, আমি এক্ষুনি মরে যাব, বাচ্চা ছেলেরা বলে না, যারা ওই প্রেম পীড়িত করে, মাফ করবেন যারা শুনছেন আমাকে মাফ করবেন, ওইসব বলে না বিষ খাবো বিষ খাবো বিষ খাবো, ভয় দেখানো। আর আমি ভালো, আমি ঠিক, আমি যদি না করি আমার কি ফাঁসির দরকার, আমার ওসবে কি দরকার আছে? আমি বুক চিতিয়ে চলবো, কি দরকার আছে আমার? ট্রায়াল হবে, ট্রায়ালে আমার প্রমাণিত হলে হবে। আর যেদিন ট্রায়ালে প্রমাণিত হয়ে যাবে সেদিন আর তৃণমূল সরকার থাকবে কি তার সন্দেহ আছে।